সো ফাইনালি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের এক্সাম চলে এলো। তোমাদেরকে যে অনুযায়ী প্রমিস করেছিলাম সেই অনুযায়ী আমি তোমাদের জন্য বাছাই করা সেরা সাজেশনগুলি খুঁজে নিয়ে এসেছি। তো স্টুডেন্টস, আমরা এখানে তোমাদের সমস্ত গল্প এবং কবিতার লাস্ট মিনিট সাজেশনগুলো দেখে নেব। এক একটা করে গল্প এবং এক একটা করে কবিতা আমি তোমাদেরকে আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি, যাতে তোমাদের মাইন্ডে সব একদম ক্লিয়ারলি ভালোভাবে বসে যায়। কেন কি তোমাদের আর মাত্র একদিন বাকি এক্সামের, ঠিক আছে? তো ভালোভাবে মনোযোগ সহকারে প্রত্যেকটি সাজেশন দেখবে। ওকে, সবার প্রথম কোশ্চেনটা দেখো। 10 দিস ভোরে ফুলেরা যা করে সৌরভ ছড়ায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত চতুর্দশপদী কবিতা বলি। ওকে, দানে বাড়ি নদীরূপ নদীকে কবি যা বলেছেন বিমলা কিঙ্করী। কিঙ্করী শব্দের অর্থ দাসী। তরু দল যা যোগান দেয় অমৃত ফল। তরু দল অমৃত ফল যোগান দেয় পরম আদরে। যে তরু দল পরম আদরে অমৃত ফলের যোগান দেয় তা হলো দীর্ঘশির। দেখছো, একটাই কোশ্চেনকে কত রকমভাবে ঘুরে করা হতে পারে। তরু দল ধারণ করেছিল দাসরূপ। কবির মতে ঈশ্বরচন্দ্র বিখ্যাত ভারতে যে হিসাবে পরিচিত ছিলেন বিদ্যাসাগর হিসাবে। হেমাদ্রির হেমক্লান্তি অম্লান হয় সূর্যকিরণে। উজ্জ্বল জগতে যা হেমাদ্রির হেমকান্তি যে তবু শীতল ছায়া বিস্তার করে। কবি তাকে বলেছেন যে তরু হতো অ্যাকচুয়ালি। ওকে, বনেশ্বরী যে নিদ্রা দান করে তা হলো সুশান্ত নিদ্রা যা করে ক্লান্তি দূর করে। বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে পর্বত নদী দীর্ঘতরু। মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায় ভাগ্য বলে। পর্বতের প্রকৃত গুণ সেই বুঝতে পারে যে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেয়। কি সেবা তার শেষ সুখ সদনে, যার কথা বলা হয়েছে পর্বত। সদন এর সমার্থক শব্দ হলো গৃহ, মানে সদন মানে হলো গৃহ। দিশ শব্দের অর্থ হলো দিক। ওকে, তরুণ দল দিনে যা করে শীতল ছায়া বিস্তার করে। ওকে, তরু দল, তরু মানে কি? তরু মানে হলো গাছ, ঠিক আছে? ছোট ছোট গাছ, ঠিক আছে? এবার দেখো চারণ কবি থেকে আমরা কবিতার যে তোমার কোশ্চেনগুলো আছে লাস্ট মিনিট সাজেশন সেগুলো দেখবো। কিন্তু তার আগে বলে দিই, তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কেন কি আমরা লাস্ট মিনিট সাজেশন একদম লাস্ট মিনিটে এই জন্যই দিচ্ছি, কেন কি এটা আশা করছি যে তোমরা হয়তো কবিতার গল্পগুলো সব ভালোভাবে পড়ে নিয়েছো। কেন কি এবার দেখো তোমাদের বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু ঘুরায় হতে পারে। কেন কি প্রত্যেকটা স্কুল কিন্তু ডিফারেন্ট কোশ্চেন করবে। এটা না যে কোশ্চেন বোর্ড বানাবে, কোশ্চেন তোমাদের স্কুল বানাবে, যার জন্য একটাই কোশ্চেন বা একটাই কবিতা থেকে বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে। তাই তোমাদেরকে কিন্তু তোমাদের যে কবিতা এবং গল্পগুলো আছে সেগুলো সবার প্রথমে 3 থেকে 4 বার রিভাইজ করা খুব জরুরি। ওকে, প্রত্যেকটি সাবজেক্টের আগের দিন করে চেষ্টা করব আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসার, ঠিক আছে? তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখাটা কিন্তু প্রচুর জরুরি। শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে না, সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমি প্রথম থেকেই তোমাদেরকে গাইড করা শুরু করে দেবো। তো সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো রকম কোনো আপডেট তোমরা মিস না করো। ওকে, চারণ কবি। কালো মেঘের দল যার প্রতীক শোষক অত্যাচারের ঢেউ ওঠে সময়ের। গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না, রক্ত চুইয়ে পড়ছে না। বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ যার প্রভাবে, ঘূর্ণিপাকের প্রভাবে। চারণ কবি কবিতাটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। চারণ কবি কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেতুবন্ধন। এই সময় নিয়মকানুন সব হয়ে যায় লোপাট। সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। কালো মেঘের দল যা করে গলায় ফাঁস লাগায়। ঘূর্ণিপাকের বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন? ক্ষোভ প্রতিবাদের চেহারা নিচ্ছে। ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে প্রলয় ঝড়। কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে জেলের গরাদ থেকে, বা জেলের ঘর থেকে, অ্যাকচুয়ালি গরাদ মানে ঘর, ঠিক আছে? অর্থাৎ জেলখানা থেকে। জেলের গরাদ থেকে বেরিয়ে আসা লিপিকার স্বর রয়েছে মায়ের বেদনা সু অর্থাৎ বেদনা আশু মানে বেদনার কান্না, ঠিক আছে? মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। কবিকে তখন ভয় পায় ওরা বলতে কাকে বোঝানো হয়েছে? অত্যাচারী শাসককে। কবিকে তখন ভয় পায় ওরা, এখানে ওরা ভয় পাওয়ার ঘটনা যখন ঘটে, গান যখন কবির হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র, যখন কবি গানের মাধ্যমে ওকে যুদ্ধ করে তখন সেটাকে সেই শাসক দল ভয় পায়। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র, এই যুদ্ধের লক্ষ্য বৈষম্যের অবসান। গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন কাঁপুন লাগে জিভে। কবিকে ভয় পেয়ে শাসক কবিকে কয়েদ করে রাখে। কবিকে ভয় পেয়ে শাসক তার পরদানে আরও শক্ত করে যা করে জড়িয়ে দেয় ফাঁস। কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছে যেখানে জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছে মাটিতে ভারসাম্য রাখতে। ফাঁসির মঞ্চের শেষ পর্যন্ত যাকে ঝুলিয়ে দেওয়া হয় তুচ্ছ ফাঁসুরেকে দিয়ে ঝুলিয়ে। ফাঁসুরেকে তুচ্ছ বলার কারণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না। এবার দেখে নেব পুঁই মাচা গল্প থেকে। শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিল রান্নাঘরের
দাওয়ায়। অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করেছিল নারকেল তেল। গুজবের কারণে সন্ধানে অন্নপূর্ণা সহায়িকাকে যেখানে যেতে বলেছিলেন চৌধুরীদের বাড়ি। অন্নপূর্ণার মতে ভদ্রলোকেদের গ্রামে বাস করা যায় না, যে কারণে বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ালে, অর্থাৎ বেড়াল ঘুরে বেড়ায়। সহায়িকাকে এক ঘরে থাকার কথা যেখানে আলোচনা করা হয়েছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি যে বিষয়ে বাটি কিংবা ঘটি বের করে দিতে। অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে কি করেছিল, স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিল। ওকে, তুমি মনে 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 কি ঢাউরেচ্ছ বলতে পারো, কথাটি বলেছিল অন্নপূর্ণা সহায়িকাকে কথাটি বলেছিল। সহায়িকার মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে। অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে যা বলেছিলেন, ন্যাকামি করতে হয় অন্য সময় করো, ঠিক আছে। সহায়িকার চাটুর্যে তার স্ত্রীকে যা দিতে বলেছিলেন, একটা বড় বাটি কি ঘটি। রসের জন্য গাছ কেটেছিল তারক খুঁড়ো। সহায়িকার চাটুর্যের স্ত্রীর নাম অন্নপূর্ণা, ঠিক আছে। তার মানে সহায়িকার চাটুর্যের নাম কি ছিল, অন্নপূর্ণা। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। সহায়িকাকে এক ঘরে করতে উদ্যোগ নিয়েছিল কালীময় ঠাকুর। অন্নপূর্ণার কথা মতো খেন্ডির বয়স ছিল 15 বছর। এটা ইম্পর্টেন্ট, খেন্ডির বয়স কত ছিল। ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় সহায়িকাকে লক্ষ্য করেছিল খিড়কির দরজার কাছে খেন্ডির হাতে সহায়িকা যা দেখেছিল, কি দেখেছিল, পুঁই শাক। খেন্ডির বোনের হাতে পুঁই পাতা জড়ানো ছিল চিংড়ি মাছ। খেন্ডির চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে, গয়াবুড়ি। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। খেন্তির চেহারা ছিল গোলগাল। খেন্তির রায় কাকা পুঁই শাক দিয়েছিল ঘাটের ধারে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অন্নপূর্ণা সহায়িকাকে এবং মেয়েকে একসঙ্গে বলেছিলেন পাথুরে বোকা। অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি হতো 4 ছেলের মা। বাটি গড়িয়ে গেল যা মাটিতে পড়ে গিয়েছিল পুঁইশাকের বোঝা অন্নপূর্ণার খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে বলেছিলেন রাধিকে। তা এনেছে ছেলে মানুষ খাবে বলে চালতা। অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের, যার কথা বলা হয়েছে পুঁইশাকের তরকারি। খেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে। চালের বাতায় গোজা ডালা থেকে অন্নপূর্ণা সংগ্রহ করেছিল শুকনো লঙ্কা। সহায়িকাকে ডাক পড়েছিল কালী মায়ের চণ্ডী মণ্ডপে। কালীময় যার কথা উল্লেখ করেছিল কেষ্ট মুখুজ্জে। পাত্র আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে না দিলে তাকে বলা হয়েছে উচ্ছগণ্ড করা মেয়ে। সহায়িকার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সঙ্গে, শ্রীমন্ত মজুমদারের সঙ্গে, ঠিক আছে। ভাঙা পাঁচিলের ধারে ছোট জমিতে খেন্ডি আর তার ছোট বোন কি করেছিল, তরকারির ক্ষেত তৈরির প্রস্তুতি নিচ্ছিল। খেন্তির তরকারির ক্ষেতে একমাত্র সজীব গাছ ছিল একটি পুঁইশাকের চারা। এখন যে জল না পেয়ে মরে যাওয়ার কথা বলা হয়েছে পুঁইশাকের চারা, যেখানে সরাইয়া দিল খেন্ডি যা সরিয়ে দিয়েছিল নারকেলের মালা। বার করে নিয়ে আসার কথা বলা হয়েছে, তা হলো জলে দেওয়া ভাত। এবার দেখে নেব বিড়াল থেকে। ওকে, দেওয়ালের ওপর প্রেতবোধ নাচিতেছে যার কথা বলা হয়েছে চঞ্চল ছায়া। কমলাকান্তের মনে হয়েছিল যে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে ডিউক অফ ওয়েলিংটন। ওকে, কমলাকাণ্ডের ভাবনা, এটাও তো ইম্পর্টেন্ট কোশ্চেন না। ওকে, ডিউক অফ ওয়েলিংটন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন না তো। কমলাকাণ্ডের ভাবনায় ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত করতে এসেছে আফিং ভিক্ষা করতে। বিড়াল প্রবন্ধটি যে পত্রিকা প্রথম প্রকাশিত হয়, বঙ্গদর্শন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর যত সংখ্যক রচনা, 13। ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। শয়ন গৃহে 4 পায়ের উপরে বসে কমলাকান্ত যা করেছিল, হুকা হাতে ঝুমোচ্ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মার্জার উদরস্থ করেছিল প্রসন্নের রেখে যাওয়া দুধ। মার্জার পরিতৃপ্ত হয়েছিল নির্জল দুগ্ধপানে। মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল মধুর স্বরে মেও ডাকছিল। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কমলাকান্তের ভাবনা অনুসারে মার্জার খাওয়া দুধের মালিক মঙ্গলা গাভী। তবে চিরাগত একটি প্রথা আছে, প্রথাটি হলো বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন মোটামুটি। যা করলে কমলাকান্তের মানুষ্যকুলে কুলাঙ্গার হিসাবে পরিচিত হবেন চিরাগত প্রথার অবমাননা করলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মার্জারকে না মারলে স্বজাতি মণ্ডল কমলাকাণ্ডকে যা বলে উপহাস করতে পারে কাপুরুষ। মার্জারি প্রতি ধাবমান হইলাম, এই কথাটি কমলাকান্তের হাতে ছিল। এই সময় কমলাকান্তের হাতে কি ছিল, ভাঙা লাঠি। বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল বিচার। ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। মার্জার যা বিষয়ের দিকে কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করেছিল, সমাজের বৈষম্য। মার্জার পরম ধর্ম বলতে বুঝেছেন পর উপকার। কমলাকান্তের সংগ্রহ করা দুধে মার্জার ক্ষুধা নিবৃত্তি ঘটায় কমলাকান্ত পরম ধর্মের ফলভোগী। যে পরিস্থিতি থাকলে মার্জারের মতে কেউ চুরি করে না, তা হলো খেতে পেলে। মার্জার মনে করে অধর্ম হলো সেই ব্যক্তির যে কৃপণ ধনী, চোরের থেকে শতগুণে দোষী কৃপণ ধনী।
প্রাচীরে প্রাচীরে ডেকে বেড়ালো কেউ বেড়ালকে দেয় যা দেয় মাছের কাটা, যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকাণ্ডে মারতে যেত না, ন্যায় কলঙ্কার শিরোমণি, মার্জার যে অবস্থায় ভালো থাকতে পারে গৃহ মার্জার হতে পারলে, মার্জার যে দেখে ঘৃণা না করতে বলেছেন তাদের কালো চামড়া। ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের কিছু অধিকার আছে এ পৃথিবীতে মৎস্য মাংসে, ঠিক আছে, মোটামুটি চোরের মতোই দণ্ড আছে নির্দয়তার। ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। চোরের মতো চুরি আর নির্দয়তার দণ্ড একই এখানে বলেছিলেন, ঠিক আছে। কমলাকাণ্ডকে মার্জার দূরদর্শী বলেছে কারণ সে আফিংখোর। দরিদ্র চোর হয় ধনীর দোষে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলা হয়েছিল যে দরিদ্র নাকি চোর হয় ধনীদের কারণে, ঠিক আছে। মার্জারের কথাগুলো কমলাকাণ্ডের মনে হয়েছিল সোশিয়ালিস্টিক। সমাজের ধন বৃদ্ধির অর্থ মার্জারের কাছে ছিল ধনীর ধন বৃদ্ধি। তবে সমাজের উন্নতি লইয়া কি করিব মার্জারের কাছে তার নিজের খাওয়া। এবার দেখব বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো থেকে। বৃষ্টির তৃতীয় দিনে পেলাউয়ের নবজাত শিশুর কি হয়েছিল? জ্বর হয়েছিল। কোন দিন থেকে? সারা জগৎ বিষণ্ণ হয়েছিল মঙ্গলবার থেকে। পেলাউও কোন দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল? বৃষ্টির তৃতীয় দিনে। গল্পের তৃতীয় দিন বলতে কোন দিনটিকে বোঝানো হয়েছে? বৃহস্পতিবারকে। বিশাল ডানাওয়ালা থুরথুরে বৃদ্ধটি পড়ে গিয়েছিল কাদার মধ্যে। পেলাউয়ের স্ত্রীর নাম কি ছিল? এলিসেন্দা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এলিসেন্দা অসুস্থ বাচ্চার কপালে দিয়েছিল জলপট্টি। বৃষ্টির দিনও পেলাউয়ের কি মেরেছিল? কাঁকড়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরশিনীর মতে থুরথুরে বুড়ো লোকটি আসলে দেবদূত। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। মাঝরাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন? খিদে পেয়েছিল। পেলাউ এলিসেন্দা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল? 3 দিনের, ঠিক আছে। পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুরথুরে বুড়ো লোকটিকে কি মনে করেছিল? সার্কাসের জন্তু। সকাল 7টার আগে যে পাদ্রী এসে হাজির হন তার নাম কি ছিল? গোনসাগা। পাদ্রী গোনসাগা পেলাউদের বাড়িতে কখন এসে হাজির হয়? সকাল 7টার আগে। দুটো সিমিলার কোশ্চেন, ওকে, ইম্পর্টেন্ট মোটামুটি আছে। ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল? রংবাজ লোক। সকালের দর্শকরা কল্পনা জল্পনা করছিল বন্দির ভবিষ্যৎ নিয়ে। বন্দি অর্থাৎ সেই যে থরথরে বুড়োটা ছিল। কঠিন হৃদয় লোকগুলো বৃদ্ধটিকে কি ভাবলো? পোপ। পাদ্রী গোনসাগা দেবদূতকে কোন ভাষার সুপ্রভাত জানিয়েছিল? লাতিনে। ইম্পর্টেন্ট কোশ্চেন। ডানাওয়ালা বুড়োর চোখ ছিল প্রত্ন প্রাচীন। গোনসাগার মতে বুড়ো লোকটি কেমন ছিল? দেবদূত। বুড়ো লোকটির ঠিক কি ব্যবস্থা করা যায় তার জন্য পাদ্রী কাকে চিঠি দেবেন বলে ঠিক করেছিলেন? বিশপকে। শয়তানের ছলের অভাব হয় না উক্তিটি করেছেন গোনসাগা। বুড়ো লোকটির দার্শনিক বাবদ পেলাইও এলিসেন্দা দর্শনার্থীদের কাছে কত মূল্য ধার্য করেছিলেন? 5 সেন্ট। দেবদূতের খাদ্য হিসাবে পরশিনী কি নির্দেশ করেছিলেন? ন্যাপথলিন। কার কথায় দেবদূতকে ন্যাপথলিন খেতে দেওয়া হয়? পরম জ্ঞানী পরশিনীর কথায়। বুড়ো লোকটি শুধু কি খেত? বেগুন ভর্তা। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। বেগুন ভর্তা খেত শুধু সেই বুড়ো লোকটি। এলিসেন্দা যে পোশাক কিনেছিল তা ছিল রামধনু রঙের। ঘুরে বুড়ো লোকটি এক সময় কোন রোগে আক্রান্ত হয়? জলবসন্ত। দেখো আমি এত কোশ্চেন কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছি, তো মাঝখানে একটু প্রবলেম হতে পারে উচ্চারণের, সো সেটাকে অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটিকে লাইক না করে থাকলে কাইন্ডলি প্লিজ লাইক করে দাও। আর তোমাদের সমস্ত ফ্রেন্ডের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা তোমাদের ফ্রেন্ডরা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তাদেরও হেল্প হয়। ওকে, লাস্ট মিনিট সাজেশন দেখে অনেকজনই কিন্তু পরীক্ষার মধ্যে অনেক ভালো নাম্বার একটা তুলতে পারে, ঠিক আছে। তাই সবার হেল্প করো, শেয়ার করো, আর প্লাস লাইক করতে কিন্তু ভুলবে না, কাইন্ডলি লাইক করে দাও, ওকে। এলিসেন্দার শোবার ঘরের পরে বৃদ্ধ লোকটি কোন ঘরে দেখা দিয়েছিল? স্নান ঘরে। দেবদূতে থই থই করা ঘর এলিসেন্দার মনে হয়েছিল নরক। কোন মাসের গোড়ায় বৃদ্ধ লোকটি ডানা পালক গজে উঠতে শুরু করে? ডিসেম্বর। থুরথুরে বুড়ো লোকটি যখন ডানা ছড়িয়ে উঠবার চেষ্টা করছিল তখন এলিসেন্দার রান্নাঘরে কি কাটছিল? ওকে, পেঁয়াজকলি কাটছিল। আকাশ ভরা ঝেকিমিকি তারাদের তলায় এরপর বৃদ্ধ লোকটি গান গুনগুন করে সিন্ধু রোলের। ডানাওয়ালা থুরথুরে বুড়োকে কে উড়ে যেতে দেখেছিল? এলিসেন্দা। ওকে, লাস্ট যে আছে সাম্যবাদী। গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ? ইসলামীয়দের। দোকানে কেন এ দর কষাকষি? কবি এখানে বলতে চেয়েছেন ধর্মে বিভেদের কথা, ঠিক আছে। কবির মতে তাজা ফুল যেখানে ফুটে আছে পথে। সাম্যবাদী কবিতাটির কবি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? সাম্যবাদী কবিতাটি কাব্যগ্রন্থের অন্তর্গত। ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ? বৌদ্ধদের। জেনাভেস্তা যাদের ধর্মগ্রন্থ? জুরথ্রিস্ট। কনফুসিয়াস ছিলেন চৈনিক দার্শনিক। ইম্পর্টেন্ট কোশ্চেন। চাবুকি হলো একটি ভারতীয় দর্শন। পথে ফুটে তাজা ফুল, এই তাজা ফুল হলো সজীব হৃদয়। সকল কালের জ্ঞান আছে মানুষের নিজের মধ্যে। মানুষের প্রাণের মধ্যে যা খুঁজে পাওয়া যাবে সকল শাস্ত্র সমস্ত দেবতার মন্দির হলো মানুষের মনে। মৃত পুঁথি কঙ্কালে যা খোঁজা উচিত নয় বলে কবি মনে করেছেন দেবতা ঠাকুর। মৃত পুঁথি কঙ্কাল বলতে কবি বুঝিয়েছেন পুঁথির জ্ঞানের অসারতাকে। নীলাচল হলো পুরী। ঈশামুষী হৃদয়ের
যার সন্ধান পেয়েছিল সত্যের পরিচয়। বাঁশির কিশোর বলতে যাকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণকে। বাঁশির কিশোর যা করেছিলেন মহাগীতা রচনা করেছিলেন। সাক্ষ্যমুনি হলেন বুদ্ধদেব। এইখানে বাঁশি গাইলেন তিনি, যা গাওয়ার কথা বলা হয়েছে কোরআনের সাম্যগান। ওকে, সাম্যগান বা সামগান। কোরআনের গান কবির কাছে সাম্যের গান। সব থেকে বড় মন্দির কাবার নাম হলো হৃদয়। ওকে, তো এই কটাই ছিল তোমাদের কোশ্চেন। ভালোভাবে একবার না হলে দুবার তিনবার দেখো, ওকে 4বার দেখো। যদি তোমাদের ভালোভাবে কবিতা গল্প না পড়া থাকে তো এখন তো পড়া পসিবল না। লাস্ট একটা ইম্পর্টেন্ট তোমাদের খুব টিপস দিয়ে দিই, খুবই ইম্পর্টেন্ট টিপস। সেটা হলো যে তোমরা যে প্রত্যেকটা গল্প আর কবিতা আছে, প্রত্যেকটা গল্প কবিতার যে রাইটারের নাম, লেখকের নামগুলো, সেগুলো প্রত্যেকটা ভালোভাবে দেখে যেও, ঠিক আছে? কেন সেখান থেকে একটা না একটা থাকার প্রচুর সম্ভাবনা রয়েছে। আর যদি তোমার গল্প ভালোভাবে পড়া না থাকে তো এখন তো গল্প পড়ার সময় নেই, কবিতাগুলো 3-4বার রিডিং পড়ে নিও। ওকে, আর এই ভিডিওটা 3 থেকে 4বার দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের যথেষ্ট কভার হয়ে যাবে, প্লাস অনেকটাই আইডিয়াও হয়ে যাবে যে কোনটা কোন গল্প থেকে এসেছে, কোনটার অ্যান্সার কী হতে পারে। যদি এখান থেকে একটু বাইরেও আসে তাও সেক্ষেত্রে তুমি আইডিয়া করে নিতে পারো যদি এই ভিডিওটা 3-4বার দেখে নাও। আর যেমনভাবে বললাম কবির নাম মাস্ট পড়বা, আর কবিতাগুলো 3-4বার পড়ে নাও, এখন গল্প পড়ার কিন্তু টাইম নেই। ওকে, তো দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আর আমি চেষ্টা করবো প্রত্যেকটি যে টেস্ট আছে তার আগের দিন তোমাদেরকে সেই রিলেটেড লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেওয়ার। তো সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবা, আর শেয়ার করতে কিন্তু ভুলবা না ভিডিওটা ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডের গ্রুপে অবশ্যই শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ।